সমাজ কি বলল সেসব নিয়ে তার কোনো চিন্তা নেই, নেই কোনো মাথা ব্যথা। বিয়ে পেছানোর কথা ইমরুল তালুকদারকে জানাতে তিনি কিছুটা দ্বিমত করলেন। তার ছেলে একজন সম্মানিত ব্যক্তি, একজন এমপি, সে তার একটা আলাদা সম্মান আছে। তার ছেলের এভাবে বিয়ে পিছিয়ে দেওয়াটা তার ছেলের জন্য অপমানের হবে। তার মধ্যে মিডিয়ার লোক ভালো মন্দ মশলাপাতি মিশিয়ে নিউজ করে বেড়াবে, এতে তার ছেলের সম্মান কি থাকবে? মোটেই না। এ নিয়ে দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে দুজন বেশ রেগেও গেলেন। রাগে জহির মির্জা ফোন কেটে দিয়ে ধপ করে সোফায় বসে ফুসফুস করতে লাগলেন। তারপর হঠাৎ আবরারের কল আসতেই ভ্রু কুঁচকে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলল, চালিয়ে খাচ্ছে বাপ বেটা। বাপ একটা বজ্জাত, তার ছেলে হয়েছে আরেকটা বজ্জাত। রাগে ফুসফুস করে কল রিসিভ করতে আবরার কি বলল জানা নেই, তবে জহির মির্জা শান্ত হলেন, মোমের ন্যায় গলেও গেলেন। তারপর তারপর বিয়ের সবকিছু চলছে নিয়ম মেনে। আচ্ছা, এমন একটা ঘটনার পর সবকিছু এতটা স্বাভাবিক? সত্যি কি সবটা স্বাভাবিক, নাকি লোকচক্ষুর আড়ালে ঘটে যাচ্ছে কিছু অস্বাভাবিক ঘটনা যার সম্পর্কে কেউ অবগত না, কেউ জানলো না, অথচ কিছু একটা অস্বাভাবিক হচ্ছে? পুরো মির্জা বাড়ি মেতে উঠেছে, পুরো বাড়িতে আত্মীয় স্বজনে ভরে উঠেছে, নিচ থেকে হই হুল্লোড় উঠে আসছে, বড় ছোট সবার। ইলমিকে লাল টুকটুকে শাড়িতে একটা ছোট্ট পুতুল বউ লাগছে। ইলমির থেকে চোখ সরানো দায় হয়ে উঠেছে একদম। তিন্নি একরাশ মুগ্ধতা নিয়ে ইলমিকে দেখছে। একটা মেয়ে কেন এত কিউট হবে? নিজের চোখ থেকে কাজল নিয়ে ঘাড়ের কাছটায় টিপ দিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাল টুকটুকে এই বাচ্চা বউটার উপর কারো নজর না লাগুক। আমিনা বেগম তিন্নির হাতে করে সব গহনাপাতি পাঠিয়ে দিয়েছেন। সব গহনাগুলো একে একে ইলমিকে পরানো শেষ হতেই নিচ থেকে শোরগোল শোনা গেল, বর এসেছে বর এসেছে। এতক্ষণ যাবৎ সবাই ইলমিকে দেখতে ব্যস্ত, এখন সবাই ইলমিকে একা রেখে ছুটলো বর দেখতে। ইলমি কিছু বলতে নিয়েও পারল না। তার আম্মার হুকুম, যে হুকুম সে অমান্য করবে না, আগ বাড়িয়ে কোনো কাজ করবে না, কাউকে না জানিয়ে রুমের বাইরেও যেন পা না রাখে, অযথা একটা কথাও না বলে। ইলমি চুপচাপ চোখ মুখ কুঁচকে বসে রইল। আজব, বর দেখতে এভাবে ছুটে যাওয়ার কি আছে? বরটা কি নতুন মানুষ নাকি? ওনাকে তো সবাই চিনে, এত ঘটা করে দেখার কি আছে? ওর ভাবনার মাঝে ওর ফোনটা বেজে উঠলো। ইলমি চোখ মুখ দ্বিগুণ পরিমাণে কুঁচকে ড্রেসিং এ থাকা ফোনটার দিকে চাইলো। ইলমি এখন বিছানায় বসে আছে, উঠে হালকা ঝুঁকলেই ফোনটা হাতে নিতে পারবে, অথচ এই কাজটা তার কাছে খুব খুব বিরক্ত লাগছে। মনটা চাইছে না উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিতে। বিরক্তিতে চ শব্দ করে ফোনটা হাতে তুলে নিতে দেখলো আবরারের কল। ইলমি চকিতে স্ক্রিনে তাকালো, সত্যিই আবরারের কল। ভীষণ আশ্চর্য হলো, কিন্তু হঠাৎ এখন আগের বারের মতো ভুল সে করতে চায় না, তাই তড়িঘড়ি করে কলটা রিসিভ করে বলল, হ্যালো, আপনি? ওপাশ থেকে গম্ভীর স্বরে বলল, চল, ছোট ছোট কিউট বাচ্চার মা হওয়ার জন্য তৈরি হয়ে যা। ইলমি কিছু বলল না। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। লোকটা কি অদ্ভুত, কি নির্লজ্জ! বিন্দুমাত্র লজ্জাও কি তার নেই? আজকের দিনটাতেও লজ্জা দিতে ছাড়লো না। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা আসলো। তিন কবুল বলে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। যেহেতু ওদের আগে থেকে রেজিস্ট্রি করা ছিল, নতুন করে আর করতে হলো না। সবকিছু খুব সুন্দর করেই শেষ হলো। বিয়েটা কোনোরূপ ঝামেলা ছাড়াই সম্পন্ন হলো। বিয়েটা শেষ হতে পুরো মির্জাবাড়ি দ্বিগুণ আনন্দে মেতে উঠল। আবিরার পরনে ব্লু রঙের লং গাউন। বিয়ে বাড়িতে আসার জন্য তিন বোন খুব সুন্দর করে সেজে এসেছিল, চুলগুলো খোলা রেখেছিল, তবে এখন মনে হচ্ছে চুলগুলো বাঁধা দরকার। খাওয়া দাওয়ার সময় আপাতত চুলগুলো খোলা রেখে সে খেতে পারবে না। বিপত্তি বাঁধলো তখন, যখন মনে হলো সে সাথে করে হেয়ার ক্লিপ আনেনি। হুট করে কিছু মনে পড়তে চটজলদি পা বাড়ালো ইলমির রুমের দিক। সে চাইলে ইলমির হেয়ার ক্লিপ নিতে পারে। খোঁজাখুঁজির পর হেয়ার ক্লিপও পেয়ে গেল। ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে নিল। হঠাৎ বাইরে কাঙ্ক্ষিত মানুষটার গলার স্বর শুনে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে নিচের দিকে ছুট লাগালো। অতঃপর লোকটার সামনে যেতেই থতমত খেয়ে গেল। এভাবে সামনে পড়ে যাওয়ায় আবিরা একটু অপ্রস্তুত হয়ে গেল, আর চোখে চাইলো। লোকটা বোধহয় বিরক্ত হলো, কিঞ্চিত ভ্রুকুচকে ধমকে বলল, এভাবে ছুটছো কেন? পড়ে গিয়ে হাত পা ভাঙার জন্য? আবিরা মাথা নিচু করে নিল। আসলেই তো, সেভাবে ছুটলো কেন? ছুটলো তো ছুটলো, একদম লোকটার সামনে এভাবে এসে পড়বে? কি অদ্ভুত! আবিরা মাথা নেড়ে বলল, না, আসলে একটু দরকার। ইমির ভ্রু কুচকালো, বলল, যাও। ইলমি মাথা নেড়ে ধীর পায়ে হাঁটলো। দুপা এগিয়ে বিড়বিড় করে বলল, লোকটা কি আমায় দেখছে? তারপর আর চোখে পিছু ফিরতেই দেখলো তার কাঙ্ক্ষিত মানুষটা তাকে দেখছেই না, বরং লোকটা তার আগেই জায়গা ত্যাগ করেছে। আবিরার মনটা খারাপ হয়ে গেল। এই লোকটা কি কখনোই তার অনুভূতিগুলো বুঝবে না, নাকি বুঝেও না বুঝার ভান করে থাকে? সে কি তবে অন্য কাউকে ভালোবাসে? ঘড়িতে 11টা বেজে 20 মিনিট। এবার ইলমির বিদায়ের পালা। বিয়ে বাড়ির সব থেকে হৃদয় বিদারক এক মুহূর্ত কোণে বিদায়। আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া। একজন বাবার বুকের ভিতর জমে থাকা কষ্টটা এবার দ্বিগুণ হয়ে উঠল। একজন বাবার কাছে সব থেকে কষ্টের, সব থেকে দুঃখের মুহূর্ত যদি বলা হয় কোনটা, নিঃসন্দেহে বলা যায় তার কলিজার টুকরাটাকে অন্যের হাতে তুলে দেয়া, তার রাজকন্যাকে বিদায় দেওয়ার মুহূর্তটা। তেমনি একজন মেয়ের কাছেও এই মুহূর্তটা ভীষণ কষ্টের। নিজের ভালোবাসার আপন মানুষগুলোকে ছেড়ে এক অচেনা অজানা পরিবারে চলে যেতে হয়।
কি অদ্ভুত নিয়ম। আচ্ছা, এমন নিয়ম না হলে কি বেশি ক্ষতি হয়ে যেত? এমন হতে পারতো না একজন মেয়ে সারা জীবনের জন্য তার বাবার রাজ্যে রাজকন্যা হয়ে থাকবে। নিয়তি কেন এত কঠোর নিয়ম মেয়েদের উপর চাপিয়ে দিল? এই যে হাজার কষ্ট বুকে চেপে নিজের আপন মানুষগুলো ছেড়ে যেতে হয়, একজন মেয়ের যে ভীষণ কষ্ট হয়, ভীষণ ভীষণ। জহির মির্জা তীব্র কষ্ট বুকে চেপে ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। বাবাকে এমন তীব্র কষ্টে ছটফট করতে তখনই দেখেছে ইলমি, যখন সে অসুস্থতায় কাতর হয়ে ছটফট করেছে। নিজের অসুস্থতায় বাবার অশ্রুসিক্ত নয়নে তার জন্য তীব্র কষ্ট দেখতে পেত। বাবার চোখে আজ তার থেকে দ্বিগুণ পরিমাণে কষ্ট দেখতে পাচ্ছে ইলমি। ইলমি বাবার এমন অবস্থা দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। জহির মির্জা মেয়ের এমন অবস্থা দেখে নিজেকে স্বাভাবিক রেখে মেয়েকে বুকে জড়িয়ে নিল। ইলমি তখনও ফুঁপে ফুঁপে কাঁদতে লাগলো। আমিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ভুল করলে কাকে বকবেন সে? কার সাথে চেঁচামেচি করবেন? প্রচন্ড রেগে থাকা আমিনা বেগম রেগে হাজার খানিক বকাবকির পর ইলমি এসে আমিনা বেগমকে জড়িয়ে ধরতেই এক নিমিষে মুচকি হেসে ফেলতেন। সব রাগ উবে যেত তার। মেয়েটাকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা লাগে আমিনা বেগমের। কিভাবে থাকবে এ বাড়িতে? কিন্তু তাকে থাকতে হবে। যেমনটা তার মা হাজার যন্ত্রণা চেপে তাকে ছাড়া থাকে, তেমনি ভাবে তাকেও থাকতে হবে। মেয়েদের জীবনটাই তো এমন। তারা একসময় বাবার রাজ্যের রাজকন্যা হয়ে থাকে, তারপর বাকি জীবনটা অন্য কারো রাজ্যের রানী হয়ে ওঠে। ইমির তীব্র যন্ত্রণা বুকে চেপে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে বোনের বিদায় বেলায়। আবিরা আর চোখে ইমিরকে দেখলো। সে কাঁদছে না, কি আশ্চর্য! তবে মুখ দেখে বোঝা যাচ্ছে ইমির তীব্র যন্ত্রণা বুকে চেপে দাঁড়িয়ে আছে। হয়তো বাইরে দেখে ইমিরকে বোঝা যাচ্ছে না ইমির ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে। একজন ভাইয়ের কাছে তার বোন কতটা আদরের, সেটা একমাত্র একজন ভাই জানে। আদরের বোনটাকে বিদায় দিতে একজন ভাইয়ের কতটা যন্ত্রণা হয়। ইমির বোনকে কিছুই বলল না, দ্রুত জায়গা ত্যাগ করলো। বোনের বিদায় সে দেখতে পারবে না, কিছুতেই না। ইলমি ফুঁপে ফুঁপিয়ে কাঁদছে। এখনো আবরার পাশে দাঁড়িয়েছিল। জহির মির্জা নিজেকে শক্ত রেখে মেয়ের হাত আবরার হাতে তুলে দিতেই আবরার ইলমির নরম হাতটা যত্ন সহকারে ধরলো। তুরফার কেন যেন রাগ লাগছে। লোকটা কেন তাকে মিথ্যা বলল? কেন আসলো না? পুরো বিয়ে বাড়িটাতে খুঁজলো অথচ পেল না। লোকটা আসবে না, তবে তুরফাকে কেন বলল সে আসবে? সে যাই হোক, কে আসলো কে না আসলো, কে কথা রাখলো না রাখলো, তাতে তুরফার কি যায় আসে? কে হয় লোকটা তুরফার? কেন এত ভাবছে লোকটাকে নিয়ে? আজব। ভাববে না লোকটাকে নিয়ে। তুরফা মুখ গোমরা করে গাড়িতে উঠে বসলো। রাত বাড়লো। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো একটায়। পুরো রাস্তা ফাঁকা, মানবহীন। গাড়িতে থাকা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে আবরার। ইলমির হাত এখনো নিজের মুঠোয় পুড়ে বসে আছে। অন্ধকারে নিজের কাঁধে ইলমির অবয়ব দেখা যাচ্ছে। আবরার মাথা ঝুঁকে ঘুমন্ত ইলমির কপালে ক্ষতটাতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা তার চোখের সামনে আছে, সুস্থ আছে, এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কালকে এক মুহূর্তের জন্য নিজেকে পাগল পাগল লাগছিল তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। কি আশ্চর্য! মেয়েটার অনুপস্থিতিতে মুহূর্তেই কঠোর মানুষকে উন্মাদ করে তুলল। যখন শুনলো ইলমিকে পাওয়া যাচ্ছে না, কথাটা যেন তার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। পাগলের মতো খুঁজতে লাগলো। মুহূর্তেই পুরো বাড়ি সহ এলাকা তোলপাড় করে তুলেছিল। উন্মাদের মতো ছুটছিল সে। তারপর কি মনে হতে বাড়ির পেছনের দিকটা যেতেই ইলমিকে এমন অবস্থায় পেল। ইলমিকে এমন অবস্থা দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারলো না। ইলমির পেছনে ছুটে আসা আগন্তুকটার পেট বরাবর লাথি মারতে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো লোকটা। অর্ধেক রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে এসেছে ইলমি। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আবরারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আবরার সিটে হেলান দিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া এই আবরার কিছুই না, চড়েই বরং এই ফাহাদ আবরার তোমাকে ছাড়া অসম্পূর্ণ। শুনছো মেয়ে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো এই আবরারের। মানুষ আফিফের নেশায় মত্ত হয়, আর এই আবরার হয়েছে ইলমি নামক বাচ্চা মেয়েটাই। শুনছো মেয়ে, তোমাতে আসক্ত করে তুলেছো এই আবরারকে। বলেই চোখ বুঝে নিল। অনেকগুলো কাজ বাকি তার, অনেক হিসাব নিকাশও বাকি। তালুকদার বাড়ির সামনে গাড়ি এসে থামতেই একে একে সবাই নেমে গেল। আবিরা ভাইজানকে কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে এলো। তালুকদার বাড়ি রং বেরঙের আলোতে সেজে উঠেছে। আশপাশের লাইটের আলো গ্লাস ভেদ করে ভিতরে অন্ধকার কাটিয়ে তুলেছে। আবরার লাইটের আলোয় ঘুমন্ত ইলমির দিকে চাইলো। মেয়েটা ঘুমন্ত চেহারা কি অদ্ভুত সুন্দর। লাল টুকটুকে বউ সাজে ইলমি আবছা আলোয় নূরের মতো চকচক করছে যেন। আবরার ইলমির ঘুমন্ত চেহারাটায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। ভ্রুকুচকে বলল, মেয়েটা মায়াবিনী, অতীব মাত্রায় মায়াবিনী। আবরার ইলমিকে ধীর আওয়াজে ইলমির মুখের কাছে গিয়ে ডাকলো। ইলমি। কে শোনে কার ডাক? ইলমি বেঘরে ঘুমাচ্ছে। আবরার আবারও ডাকলো। ইলমি শুনলো না। তারপর আবার ডাকতে ইলমি ঘুম ঘুম চোখে আবরারের দিকে চাইলো। ঠোঁট উল্টিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, উফ, কি সমস্যা? শান্তিতে একটু ঘুমাতেও দিবেন না নাকি? রাক্ষস একটা। আবরার মুচকি হাসলো। যে মেয়েটা অর্ধেক রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, সেই মেয়েটা এখন সব ভুলে নিশ্চিন্তে ঘুমে বিভোর।
ঘুমের ঘোরে কাকে কি বলছে টেরও পাচ্ছে না। যার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে তাকে কিনা রাক্ষস বলা হচ্ছে। আবরার হাসি আটকে গম্ভীর স্বরে ধমকে বলল, কি বললি? ইলমি উঠবি নাকি ধাক্কা মেরে ফেলে দিব? ইলমি ধর্মরিয়ে আবরারের কাঁধ থেকে মাথা তুলল। আবরার গটগট করে পা ফেলে গাড়ি থেকে নামতে নিলেই আসমা বেগম ছুটে আসলেন ছেলে আর ছেলের বউকে নিতে। ইলমি ঘুম ঘুম চোখে আশেপাশে দেখে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। আসমা বেগম এসে দাঁড়াতে আবরার গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সব নিয়ম কানুন শেষে আবিরা, তুর্না, তুরফা মিলে ইলমিকে আবরার ঘরে নিয়ে গেল। ইলমি পুরো বাড়িতে মিলিকে খুঁজলো কিন্তু পেল না। হিমি বেগমকে একবার দেখেছে। হিমি বেগম বরাবরই শান্ত স্বভাবের মহিলা, সে কিচেনে আছে। এ বাড়িতে এসে ইমরুল তালুকদার, ইমামুল তালুকদারকে ইলমি দেখলো না। ওদের বাড়িতেই দু একবার দেখা হয়েছে, হয়তো ভীষণ ব্যস্ত তারা। ইলমি কেন যেন সবটা সন্দেহ লাগছে। মিলি হলুদে ছিল, বিয়েতে যায়নি কেন? আর ওই ঘটনা, সবটার সাথে কি তবে মিলি জড়িত? সে কি ইচ্ছে করে এসব করেছিল? যদি তাই হয় তবে কেন? আবরারকে বলল, মিলি আপা কোথায়? আবিরা কিছু বলতে নিতেই সুফিয়া এসে বলল আসমা বেগম তাকে ডাকছে। আবিরা বলল, আচ্ছা আপা আপনি যান, আমি আসছি। সুফিয়া চলে গেল। অনেকগুলো কাজ পড়ে আছে। তার ছোট সাহেবের বিয়ে বলে কথা, সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সবকিছুর। আচ্ছা 5 মিনিট, আমি আসছি। আবিরা রুম থেকে বের হতে ইলমি ফুল সজ্জিত বেডটার কাছে দাঁড়ালো। চারপাশে নানা ফুলের সমাহার। পুরো রুমটা ফুলের সুবাসে মোমো করছে। মাথা মুড়িয়ে এপাশ ওপাশে নজর বুলালো। সে বেশ সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। ইলমি অবাক চোখে সবটা দেখছে। সামনে তাকাতেই দুই জোড়া চোখ নিজের একদম কাছে দেখতে পেল সে। অকস্মাৎ এমন হয় ভয় পেয়ে গেল সে, কেঁপে উঠল। মৃদু স্বরে বলল, হো আল্লাহ গো। ছিটকে বিছানায় পড়লো। ব্যান্ডেজ করা হাতটা গিয়ে বেডের কর্নারে লেগে ক্ষতটাতে বেশ জোরালোভাবে আঘাত লাগলো। ইলমির সাথে সাথে চোখ মুখ কুচকে ফেললো। তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। তুরফা তুর্না ভূত দেখার মতো চমকে উঠলো। তারা দুজন ভাবেনি ইলমি এভাবে এতটা ভয় পেয়ে যাবে। তুর্না তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ইলমিকে উঠিয়ে বসালো। তুরফা পানির গ্লাস এগিয়ে দিতে ইলমি একদমে পানিটুকু খেয়ে নিল। তুর্না মুখ কাচুমাচু করে বলল, সরি। তুর্না মুখ ভেঙচি কেটে বলল, এইটুকুতে এত ভয় পেয়ে গেলেন ভাবিজি? এই আপনার সাহস? ইনি নাকি ফাহাদ আবরার, আমাদের সাহসী ভাইয়ের অর্ধাঙ্গিনী। হাসি পাচ্ছে খুব। বলে হেসে উঠল। ইলমি ভ্রুকুচকে তাকাতেই তুরফা মুখ ছাপিয়ে ধরলো। ইলমি কাজ ছাড়াতে বলল, আমি কতটা সাহসী সেটা তুই জানিস তুরফা। আশা করি বাজির কথাটা ভুলে যাসনি। আমি এতটা সাহসী যে কারো ভয়ে গাছের আড়ালে গিয়ে লুকাই না। তুর্না তুরফা জমজ হলেও তাদের চেহারার কোনো মিল নেই। তাদের স্বভাব আচরণও রয়েছে বিস্তর ফারাক। তাদের জন্মটাই শুধু একসাথে হয়েছে। দুজনের মাঝে কোনো মিল নেই। একজন শান্ত আর একজন চঞ্চল, দুষ্ট প্রকৃতির। তুর্না বরাবরই মায়ের মতো শান্ত প্রকৃতির, তবে তুরফা ভীষণ চঞ্চল স্বভাবের মেয়ে। ফুল সজ্জিত বিছানাটায় বসে আছে ইলমি। তুর্না, তুরফা, আবিরা বের হয়ে গেল মাত্রই। ভারী মেকআপ, শাড়ি গহনা পরে ইলমির অবস্থা নাজেহাল। তার সাথে হাতের অবস্থাও খারাপ। কি করবে আবরারকে বলতে চেয়েও বলেনি। ইলমি কি করবে না করবে কিছুই বুঝলো না। বসে বসে উসখুস করতে লাগলো। হঠাৎ দরজায় শব্দ হতেই ইলমি নড়ে চড়ে বসলো। আর চোখে দরজায় তাকাতেই দেখলো আবরার এসেছে। সাদা পাঞ্জাবি, পাজামা আর মাথায় টুপিতে শ্যামবর্ণ লোকটাকে একদম স্নিগ্ধ, অসম্ভব সুন্দর লাগছে। আবরার দরজা আটকে পেছনে ফিরতেই চোখাচোখি হয়ে গেল। ইলমি তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিতে আবরার ভ্রু কুঁচকে ফেললো। আবরার বিছানার এক পাশে এসে বসতেই ইলমি একটু সরে গিয়ে জড়সড় হয়ে বসলো। হঠাৎ করে কেন যেন ভয় লাগছে ইলমির। কি অদ্ভুত, লোকটাকে এত ভয় পাওয়ার কি আছে? লোকটা বাঘ নাকি ভাল্লুক? আবরার কিছু না বলে ইলমির হাত নিজের হাতের মধ্যে পুড়তেই ইলমি হকচকিয়ে উঠলো। চকিতে আবরারের দিকে চাইলো। তবে আবরার নিজের মতো কিছু একটা করতে লাগলো। আবরার বাম হাত টেনে হাতে মোটা বালা পরিয়ে দিল। বাম হাতটা টানতে ইলমি অস্ফুট সরে বলে উঠলো। আবরার হতভম্ব ইলমির দিকে চাইলো। ইলমি তখন চোখ মুখ খিচে বসে আছে। হাতটা সামনে নিতে দেখলো সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে, ক্ষত থেকে ব্লিডিং হচ্ছে। আবরার মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠলো। প্রচন্ড রেগেও গেল। গম্ভীর স্বরে থমকে বলে উঠলো, এসব ব্যথা পেলে কিভাবে বলিসনি কেন? একটা মুহূর্ত শান্ত হয়ে থাকতে পারিস না, ইডিয়েট? ইলমি কেঁপে উঠলো। ভীষণ ভয় পেল লোকটাকে। আবরার এভাবে রেগে যাবে ভাবেনি। ইলমি অবাক চোখে তাকিয়ে রইল, শুধু কিছু বলল না। আবরার রাগে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে ফিরলো। পুরনো ব্যান্ডেজটা ফেলে ক্ষতস্থানটা নতুন করে ব্যান্ডেজ করলো। ইলমি বিস্ময়ে ভরা দৃষ্টি নিক্ষেপ করে ব্যস্ত আবরারকে দেখলো। এই লোকটা কি সত্যি তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল? ব্যান্ডেজ শেষ হতেই আবরার উঠে দাঁড়ালো। ইলমি ঘোরের মাঝে বলে ওঠে, ভালোবাসেন আমায়? আবরার ভ্রু কুচকে পেছন ফিরলো। ভ্রু নাচিয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বললি? আপনি কি ভালোবাসেন আমাকে এমপি সাহেব? আবরার ফার্স্ট এড বক্সটা রাখলো। বেডের কাছে এসে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠলো। ইলমি চমকালো। আবরার বলল, ভালোবাসি তোকে, এটাও শুনতে হলো আমার। আমি ফাহাদ আবরার। তোর মতো এমন বাচ্চা মেয়েকে
ভালোবাসবো, হাউ ফানি ইলমি। ইলমি চোখ দুটো টলমল করে উঠল। কি বলছে লোকটা? টলমলে চোখে বলল, তাহলে বিয়েটা? বিয়ে কেন করলেন আমাকে? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেলকুনির দিকে যেতে যেতে বলল, বিয়েটা জাস্ট তোর শাস্তি ছিল, এর থেকে বেশি কিছু না। বিয়েটা জাস্ট শাস্তি ছিল, কথাটা ইলমির কানে বারবার বাজতে লাগলো। তবে কি মিলির কথাই সত্যি? লোকটা শুধু শাস্তি দেওয়ার জন্যই তাকে বিয়ে করেছে? তাহলে এটাও সত্যি, লোকটা মিলিকে ভালোবাসে। শুধু শাস্তি দেওয়ার জন্যই এত কিছু করলো লোকটা? আর ভাবতে পারলো না ইলমি, আবরারকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কিন্তু লোকটা তাকে ভালোবাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসে। কি করবে সে? তুরফা ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে, চোখটা বুজে বিছানায় দুহাত দুদিকে ছড়িয়ে শুয়ে রইল। তখনই ফোনটা বেজে উঠল। এত রাতে ফোন কল পেয়ে বেশ বিরক্ত হলো তুরফা। চোখ মুখ কুচকে বিরক্তিতে জোর শব্দ করে ফোনটা হাতে তুলে নিল। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে অচেনা আওয়াজ শোনা গেল না। তুরফা প্রচন্ড বিরক্ত হলো। এত রাতে কল করেছে কি মজা করার জন্য নাকি? আজব। রাগী স্বরে বলল, কি বলছেন? রাত বিরাতে কল করে কথা বলছেন না কেন? সরি। ফোনের ওপাশের কণ্ঠস্বরটা ভীষণ চেনা লাগলো, তবুও বলল, কে বলছেন? কিসের সরি? হ্যালো হ্যালো। ফোনের এপাশ থেকে তন্ময় স্ফীত হাসলো। খারাপ লোক বলছিলাম। তুরফা ঠোঁট কামড়ে চোখ বুজে নিল। লোকটা কি কথায় কথায় তাকে লজ্জায় ফেলবে? সে তো ভুল করেছে, ভুল স্বীকারও করেছে, সরিও বলেছে। তবুও লোকটা সবসময় এমন করে। ধ্যাত। তন্ময় হেসে বলল, কেউ একজন বোধহয় আমার উপর রেগে আছে। তুরফা যদিও তন্ময়ের উপর ভীষণ রেগেছিল, তবে মুখে বলল, মোটেই না। আপনার উপর রেগে থাকার সময় কেউ একজনের নেই। কি আপনি কি হন? নিজেকে এত ইম্পর্ট্যান্ট কেন ভাবছেন? তন্ময় নিঃশব্দে হাসলো। হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি। তবে ইলমির বিদায় বেলাতে সে ছিল, তবে ততক্ষণে তুরফা গাড়িতে ছিল। তন্ময় মেয়েটাকে দেখলেও তুরফা তন্ময়কে দেখেনি। তন্ময় হাসি থামিয়ে বলল, ওকে, কারোর যখন সময় নেই তাহলে বরং রাখি, ভালো থাকবেন।